হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, ওই ইয়াটা একটু চ্যাট বক্সে লিংকটা শেয়ার করে রাখো কেউ। আর আমার একটা মিটিং আছে, এই জন্য আমি আসলে ভাবলাম যে অন্তত 5-10 মিনিট আগে শুরু করতে পারলে মিটিংটা গিয়ে আমি মাঝে ধরতে পারবো আর কি। তাই একটু আগে শুরু করলাম। কয়জন আসছে আমাদের? 37 জন। বাকিরা আশা করি জয়েন করে যাবে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন কি দেখা যায়? কেউ রেসপন্স করো। জি স্যার। ওকে, আমি তাহলে শুরু করি, বাকিদের আসতে আসলে অপেক্ষা করার সময় নেই। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে রে ট্রেসিং পড়ছিলাম এবং রে ট্রেসিং এর বেসিক প্রসেসটা কি সেটা পর্যন্ত আমরা, আমার যতটুকু মনে পড়ে আমরা দেখাইছিলাম এই স্লাইডস পর্যন্ত আর কি। তো আমি সেখান থেকে আবার একটু রিকল যদি করি, যে রে ট্রেসিং আমরা কি করছিলাম, যে একটা ইমেজকে পিক্সেল বাই পিক্সেলে তৈরি করছিলাম এবং প্রত্যেকটা পিক্সেলের জন্য একটা করে রে ফায়ার করতাম, যেটা ছিল প্রাইমারি রে। সেটা যদি কোথাও হিট না করতো সেটা তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হতো, আর যদি কোথাও হিট করতো, যদি মোর দেন ওয়ান অবজেক্টে হিট করে তাহলে নিয়ারেস্ট অবজেক্টটার আমরা কাউন্ট করতাম এবং নিয়ারেস্ট অবজেক্টের থেকে শ্যাডো রে ফায়ার করব লাইটের দিকে। যদি সেটা লাইটে হিট করে তাহলে তো সেখান থেকে আমরা ইলিমিনেশন ক্যালকুলেট করব, যেটা লোকাল কন্ট্রিবিউশন। আর সেখান থেকে আবার সেকেন্ডারি রে আকারে আমরা একটা রিফ্লেক্টেড রে এবং একটা ট্রান্সপারেন্ট রে, যদি অবজেক্টটা ট্রান্সপারেন্ট অবজেক্ট হয় তাহলে ট্রান্সপারেন্ট রে, আর আদারওয়াইজ স্পেকুলার রিফ্লেকশন অ্যাঙ্গেলে একটা রিফ্লেক্টেড রে পাস করতাম এবং ওই একই প্রসেস আমরা চালায় যেতাম। তো এবং সেটা স্টপ করার একটা ক্রাইটেরিয়া ছিল যে যদি কোথাও গিয়ে সে একটা তো ছিল যেটা যে কি বলে কোনো কিছুতে হিট করে না, তাহলে আমরা থেমে যাব। অথবা হচ্ছে যে কি কোনো কি বলে প্রাইমারি রে, রে শেডো রে না, প্রাইমারি রে অথবা সেকেন্ডারি রে সেটা গিয়ে লাইটে হিট করতেছে, তাহলে সেটাও, তাহলে আমরা স্টপ করব। অথবা ম্যাক্সিমাম একটা অ্যালাউয়েবল নাম্বার আমরা দিয়ে রাখবো, যে এর বেশি আমরা, এটা যেহেতু রিকার্সিভলি কাজ করতেছে, যে আমরা 10টা ডেপথ লেভেল পর্যন্ত যাব, 5টা যাব, আর হোয়াটএভার। ঠিক আছে, তো দ্যাট ওয়াজ দ্য আইডিয়া অফ রে ট্রেসিং প্রসেস। তো এই প্রসেসের মধ্যে আসলে সে দেখা যাচ্ছে যেহেতু এটা রিকারশন, বলা যায় যে এখানে রিকারশন যেখানে আছে সেখানে একটা ট্রি, ইনহেরেন্ট ট্রি তৈরি হয় আর কি। ঠিক আছে, তো এখানেও তৈরি হয়, সেটাকে যদি আমরা ইটারেটিভলি করতে চাই, ট্রিটা আমাদেরকে নিজেদেরকে বানাইতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা বলছি রে ট্রেসিং ট্রি। তো রে ট্রেসিং ট্রিতে আসলে কি থাকে যদি আমরা এখানে একটু ভিজুয়ালাইজ করি, যে রে ট্রেসিং এ যে আমরা যদি এই যে প্রাইমারি রেটা ফায়ার করলাম, সে এখান থেকে ফায়ার করলাম, এটা আমাদের ফার্স্ট অবজেক্ট S1 এ হিট করলো এবং S1 এ হিট করার পরে এই পয়েন্টের যে লোকাল কন্ট্রিবিউশন, অর্থাৎ এখান থেকে আছে, এখানে লাইট ছিল, এখান থেকে তো আমরা লাইট বরাবর ফায়ার করলাম সেই শেডুরে, সেটা থেকে যে ফং ইলুমিনেশন বা আদার কোনো ইলুমিনেশন মডেল অ্যাপ্লাই করার ফলে যে ইন্টেন্সিটিটা এখানে ডাইরেক্ট লাইট থেকে পড়তেছে, সেই অংশটা আমরা ক্যালকুলেট করব এবং সেটা তার রুটে স্টোর করব, ট্রির রুটে আর কি, S1 নাম দিয়ে। এবং এরপরে এখান থেকে সে আমরা ট্রান্সমিটেড রে এটা থ্রু পাস করলাম এবং ট্রান্সমিটেড রেটা এদিক দিয়ে গিয়ে এইভাবে ইকুয়েশন মেনে অবশ্যই যে S2 তে হিট করলো, তাহলে S2 তে এখান থেকে আবার শ্যাডো রে ফায়ার করব আগের মতন, তার লোকাল কন্ট্রিবিউশন ক্যালকুলেট করব এবং সেটা এখানে ট্রি এর রাইটে ট্রান্সমিটেড একটা, যেটা রাইট সাইডে দিচ্ছি আমরা ট্রান্সমিটেড অংশটা, লেফট সাইডে দিচ্ছি অলওয়েজ আর কি রিফ্লেক্টেড অংশটা, তাহলে এটা গিয়ে আমরা S2 নামে আরেকটা নোড ক্রিয়েট করে রাইট চাইল্ড হিসাবে সেটা স্টোর হবে।
আবার এখান থেকে যেটা স্পেকুলার রিফ্লেকশন অ্যাঙ্গেলে যেটা যাচ্ছে সে এটা গিয়ে ধরলাম যে S3 অবজেক্টে হিট করতেছে, তাহলে S3 অবজেক্ট থেকে আমরা সে লাইটে শ্যাডোরে ফায়ার করলাম, সেখান থেকে দেখলাম যে এটার কোথাও অন্য কোথাও হিট করে না, তাহলে এটার যে লোকাল কন্ট্রিবিউশন সেটা ক্যালকুলেট করলাম। অর্থাৎ আলটিমেটলি যেখানে যেখানে হিট করে প্রত্যেকটারই গিয়ে লোকাল কন্ট্রিবিউশন গুলো ক্যালকুলেট করব। লোকাল কন্ট্রিবিউশন গুলো আমরা নোডের মধ্যে রেখে দিব, এবং সেখান থেকে আবার যখন একই প্রসেস চালাবো তখন একইভাবে আমাদের ট্রিটা তৈরি হইতে থাকবে, তখন এটা ওই ওই অংশের জন্য রুট হয়ে যাবে এবং তার চাইল্ড গুলোর জন্য এটা রুট হবে এন্ড সো অন। তাহলে এইভাবে আমাদের প্রসেসটা চলতে থাকবে একটা নির্দিষ্ট ডেপথ লেভেল পর্যন্ত, বা যখন কি বলে কোথাও আগে ইন্টারসেক্ট করবে না সেদিকে হয়তো শেষ হয়ে যাবে, থেমে যাবে। তাহলে ফাইনালি এই পিক্সেলের ইন্টেন্সিটিটা কত হবে? তাহলে ফাইনালি এই পিক্সেলের ইন্টেন্সিটিটা হবে অল দিস ইন্টেন্সিটির সাম। ঠিক আছে, যেহেতু এইগুলো কি, এটা তো আমাদের গ্লোবাল ইলিমিনেশন বলতেছি, যে সে কিছু রিফ্লেক্টেড লাইট কিছু ট্রান্সমিটেড লাইট সবগুলোর সামই আইসা অ্যাজ ইফ যেন এই জায়গায় অ্যাকুমুলেট হচ্ছে। ঠিক আছে, এখন ইস্যু হচ্ছে যে আমরা কি সবগুলোর টোটাল সামটাই নিয়ে নেবো, সে এখান থেকে লাইট পড়তেছিল, এখানে আমাদের রিফ্লেকশন তৈরি হইতেছিল, সেটা কি যে পরিমাণ লাইট সে রিফ্লেক্ট করতেছে টোটালটাই কি এখানে আসতেছে? না, এটা নরমালি কি হচ্ছে যে এখানে এটুনেশন হয়। ঠিক আছে, তাহলে আমরা এটুনেশন অ্যাপ্লাই করতে পারি, যে এখান থেকে সবগুলোকে জাস্ট এরিথমেটিক সাম না করে প্রত্যেকটার সাথে একটা ওয়েটেড দিয়ে, যে S1টা ঠিক আছে এটা তার ডাইরেক্ট কন্ট্রিবিউশন, প্লাস হচ্ছে সামথিং অ্যাটুনেটেড উইথ S3, প্লাস হচ্ছে সামথিং অ্যাটুনেটেড উইথ S2 এন্ড সো অন। তাহলে এটুনেশন ফ্যাক্টর আমরা আগে দেখাইছি যে সেটাকে ডিস্টেন্সের সাপেক্ষে আমরা এটুনেশন ধরতে পারি, যে এখান থেকে যে এটার এই ডিস্টেন্স সেটাকে দিয়ে নিতে পারো, অথবা আমরা ইমপ্লিমেন্টেশনকে যদি সহজ রাখতে চাই তাহলে ডিস্টেন্স ক্যালকুলেট না করে আমরা সিম্পলি হয়তো একটা কনস্ট্যান্টও ইউজ করতে পারি, সেটা আপ টু ইউ কতটা তুমি, ওই যে আমরা দেখাইছিলাম কতটা রিয়েলিস্টিক করতে চাও ছবিটাকে। তো এটা হচ্ছে বেসিক কথাই, যে এখানে সেগুলো বলা হচ্ছে যে যে টোনেশন ইন্টেন্সিটি এগুলো করে সবগুলোকে আমরা যোগ করে তাহলে রে ট্রেসিং এর কি বলে অ্যাকচুয়ালি আমরা এক্স্যাক্টলি এই পয়েন্টের জন্য তার টোটাল কন্ট্রিবিউশন এই পিক্সেলের পেয়ে যাবো আর কি। ঠিক আছে, তাহলে এখানে আসো যে আমাদের যেই কি বলে যে রে ট্রেসিং এর আইডিয়াটা, এটাকে যদি আমরা ইকুয়েশন আকারে এখন লিখতে চাই, ঠিক আছে, তাহলে সেই ইকুয়েশনটা আমাদের যে ফং ইকুয়েশন ছিল সেটাকেই যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ধরি, তাহলে আমাদের ফং ইকুয়েশনটা ছিল আপাতত এটুক, যে যখন আমরা লোকাল অংশ পড়ছিলাম, যে যে কোনো একটা পজিশন থেকে সে যে পরিমাণ লাইট ইনসিডেন্ট হয় এবং ইনসিডেন্টের পরে যে পরিমাণ রিফ্লেক্ট হয়, রিফ্লেক্টই তো আমাদের চোখে আসে, তাহলে রিফ্লেকশন অংশটা সেইটা ইন্টেন্সিটি ছিল এরকম যে IA ইন্টু কে, এটা ছিল কি এম্বিয়েন্ট কন্ট্রিবিউশন। আর এখানে ছিল কি আই, এটাকে IPI বা কি বলে IL এরকম আমরা নাম দিছিলাম আগে, সমস্যা নাই, এখানে এল এর পরিবর্তে এখানে স্মল আই নিয়ে আসছি লুপিং ভেরিয়েবল। এটা ছিল যে কোনো একটা লাইটের এক বা একাধিক লাইট যেহেতু থাকতে পারে সিনে, তো ধরে নিলাম যে n সংখ্যক লাইট আছে, তাহলে সেই লাইটটা যদি ইনসিডেন্ট হয় সেটার সাথে কজ থিটা যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল সেটা, তার সাথে হচ্ছে তার ডিফিউজ রিফ্লেক্টিভিটি, আর স্পেকুলার রিফ্লেকশনের ছিল যে পরিমাণ লাইট ইনসিডেন্ট হয় তার সাথে হচ্ছে ভিউয়ারের পজিশনের যে অ্যাঙ্গেল, রিফ্লেকশন ভেক্টর এবং ভিউয়ার পজিশন ভেক্টর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, দ্যাট ইজ কজ আলফা টু দি পাওয়ার শাইনিনেস ইনটু হচ্ছে স্পেকুলার রিফ্লেক্টিভিটি। তাহলে এই অংশটা ছিল অ্যাকচুয়ালি আমাদের ফং মডেল, এবং যেটা মূলত লোকাল কন্ট্রিবিউশন। ঠিক আছে, যে কোনো একটা পজিশনের ডাইরেক্ট লোকাল কন্ট্রিবিউশন, কিন্তু ফাইনাল টোটাল ইন্টেন্সিটি আমরা বলতেছি কি যে IR, ওই IRটা হচ্ছে অ্যাকচুয়ালি দা কি রিফ্লেক্টেড কন্ট্রিবিউশন। অর্থাৎ আরো এবার ইকুয়েশনটাকে আমরা কিন্তু আরো এক্সটেন্ড করলাম, মানে গ্লোবাল বানানোর জন্য IR ইন্টু KR, অর্থাৎ আমাদের যে পরিমাণ, এই যে এখানে দেখো একটা সিম্পল কনস্ট্যান্ট আকারে নিয়ে আসা হয়েছে আর কি, ডিসটেন্স আকারে না এনে, যে KR হচ্ছে যে যেই পরিমাণ, ওই যে এখানে পিছনের ছবিতে যদি দেখি যে এদিক থেকে যে রিফ্লেকশন লাইটটা গেছিল, রেটা গেছিল, আমরা যদি এটাকে মুছাই, রিফ্লেক্টেড লাইট গেছিল এখানকার ইন্টেন্সিটি, প্লাস হচ্ছে যে এটাকে যদি আবার রিফ্লেক্ট করি এখানকার ইন্টেন্সিটি, এদিকে আবার রিফ্লেক্ট করি এখানকার ইন্টেন্সিটি, এই সবগুলো ইন্টেন্সিটির সাম করলাম, সামটা তো আমাদের এই ট্রিটার সাম হবে এদিককার, ঠিক আছে, এই ট্রি এর সাম। তাহলে এই সামটাকে সাথে আমরা একটা নিয়ে নিচ্ছি কি কনস্ট্যান্ট KR। ঠিক আছে,
আমরা যে এই পরিমাণ রিফ্লেক্টেড ইন্টেন্সিটিটাকে মানে কাইন্ড অফ অ্যাটেনুয়েশন করছি আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে কি প্লাস আরো যে কেটি ইনটু আইটি, এটা হচ্ছে কি যে ট্রান্সমিটেড কন্ট্রিবিউশন। আমাদের রিফ্রাকশনটা যেহেতু দুইটাই রিফ্লেকশন রিফ্রাকশন আর দিয়ে লিখতে হয়, আমরা ট্রান্সমিটেড ইউজ করছি আর কি, ঠিক আছে। তাহলে ট্রান্সমিটেডটা হচ্ছে রাইট সাবট্রি, সোজা কথা, ঠিক আছে। যে ও সরি আমি পিছনে যাব, যে এটা হচ্ছে যে ট্রান্সমিটেড রেটা, এখান থেকে যখন ট্রান্সমিটেড রেটা ফায়ার করছি সেখান থেকে যখন আবার ডান পাশে গেছে রাইট সাবট্রির সবকিছু, সেটা হবে ট্রান্সমিটেড কন্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে এখানে একটু লোকাল, এইগুলো হচ্ছে সেকেন্ডারির কন্ট্রিবিউশন। তাহলে আমাদের টোটাল রিকার্সিভ রে ট্রেসারের মধ্যে যদি আমরা বলি যে আমাদের যে প্রসেসটা ছিল, এখানে বেসিক্যালি 3 ধরনের কন্ট্রিবিউশন আমরা ক্যালকুলেট করছি: লোকাল ডাইরেক্ট কন্ট্রিবিউশন, রিফ্লেক্টেড কন্ট্রিবিউশন এবং ট্রান্সমিটেড কন্ট্রিবিউশন। তাহলে এটাকে যদি আমরা একটু এবার রিকার্সিভ রে ট্রেসিং প্রসেসটাকে অ্যালগরিদমিক আকারে একটু উপস্থাপন করি বা সুডো কোড আকারে উপস্থাপন করি, ওই যে আমাদের যেটা ছিল রিকার্সিভ রে ট্রেসিং প্রসেস যেটা ছিল সেটাই একটু আরো আমরা বলবো যে টিউনড ভার্সন, সুডো কোড ভার্সন। তাহলে আমরা ধরলাম যে আমাদের রে ট্রেস নামে একটা ফাংশন, যার ভিতরে আমরা রেটা পাস করছি, সেটা প্রাইমারি রে সেকেন্ডারি রে এখন আর সেটা নাই। ফার্স্ট কলের সময় যেটা পাঠাবো অ্যাকচুয়ালি প্রাইমারি রে এটা হবে আর কি। আর ডেপথ ঠিক করে দিচ্ছি, আর হচ্ছে যে সে কালার এটা কিন্তু রিটার্ন করবে, রিটার্ন ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, ফার্স্ট স্টেজে যেটা আগের মতন ডিটারমাইন দ্য ক্লোজেস্ট ইন্টারসেকশন অফ অবজেক্ট, আমাদের কোন অবজেক্টের সাথে করছে এবং তার মধ্যে ক্লোজেস্ট কোনটা সেটা ডিটারমাইন করলাম। যদি দেখে যে নো ইন্টারসেকশন, আসলে কোনো ইন্টারসেকশনই নাই, তাহলে আমরা বলে দেব যে এই কালার আসলে হবে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। অর্থাৎ রে ট্রেসিং কালার সে একটা প্রতিটা পিক্সেলের কালার রিটার্ন করবে আলটিমেটলি আর কি, ঠিক আছে। যদি তা না হয়, আমরা ধরে নিলাম যে কালার সমান হচ্ছে লোকাল কন্ট্রিবিউশন। প্রথমেই লোকাল কন্ট্রিবিউশন ক্যালকুলেট করলাম, যেহেতু ইন্টারসেক্ট করছে, তাহলে যেই সারফেস ইন্টারসেক্ট করছে এখন লোকাল কন্ট্রিবিউশন যেভাবে আমরা এই যে ইকুয়েশন যেটা দেখাইলাম এই ইকুয়েশনের মাধ্যমে, সিনে যদি এক বা একাধিক লাইট থাকে তাহলে এই ইকুয়েশন ফলো করে আমরা লোকাল কন্ট্রিবিউশন ক্যালকুলেট করলাম। এরপরে যদি ডেপ, এটা হচ্ছে যে ইউজার কন্ট্রোল, যদি সে দিয়ে দেয় যে 5 ডেপ পর্যন্ত যাও, তাহলে সে এখানে আমরা ডেপটাকে যদি দেখি যে ডেপথ ইজ গ্রেটার দেন 1, তাহলে লোকাল কন্ট্রিবিউশনের পরেও আমরা আরো ক্যালকুলেট করব। তাহলে এখানে এসে বলতেছে যে ক্যালকুলেট দ্য রিফ্লেক্টেড রে, এবং আমরা রে ট্রেসিং ফাংশনটাকে আবার কল করে দিলাম এবং সেটার মধ্যে এবার রিফ্লেক্টেড রেটাকে পাস করলাম এবং ডেপথের মান 1 কমাই দিলাম, আমরা 5 দিছিলাম, তাহলে এবার কি 4 এ এসে 4 নিয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আলটিমেটলি এইটা হচ্ছে কি যে রিকার্সিভ ফাংশনের লিমিটিং কেস, যে যখন ডেপথের মান 1 এর নিচে চলে আসবে বা 1 হয়ে যাবে, তখনই কিন্তু ফাংশনটা আর রিকারশন করবে না, ঠিক আছে, ফাংশনটা থেমে যাবে আর কি। এই কেসে আমরা এইভাবে থামাইছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং যে রিটার্ন ভেরিয়েবল, সেটার একটা রিটার্ন ভেরিয়েবল দিলাম, সেটা হচ্ছে কি রেফারেন্স রিফ্লেক্টেড কালার, আরইএফ কালার, যেন সে যে রিফ্লেক্টেড কালারটা পাইতেছে সে এই ভ্যালুটাতে স্টোর করে, ঠিক আছে। এটা গেল। তাহলে এটা যেহেতু রিকারশন, এটা নিজে গিয়েও কিন্তু আবার লুপিং হয়ে আবার সেভারাল টাইমস নিজে নিজেই এটার ভিতরে আবার ঢুকতে পারে। তো যাই হোক, সবগুলো ঢোকা শেষ হইলে যখন এটা স্ট্যাকিং হয়, স্ট্যাক থেকে বেরিয়ে আসে, তারপরে সে ওই জায়গার সবগুলো কালার পেয়ে যাবে, অর্থাৎ লেফট সাব ট্রি পুরাটা হয়ে যাবে। তারপরে আমরা কি করছি, ক্যালকুলেট দ্য ট্রান্সমিটেড কালার, ঠিক আছে, ট্রান্সমিটেড রে, সরি। তারপরে ট্রান্সমিটেড রেটাকে আবার একইভাবে ট্রান্সমিটেড রে এবং ডেপ আবার -1 করে দিলাম এবং ট্রান্স কালার এরকম নামে একটা ভেরিয়েবলে আমরা স্টোর করলাম। তাহলে এটা হচ্ছে রাইট সাব ট্রি, যতক্ষণ এটা ডেপথ না 1 হবে রাইট সাব ট্রিটা কিন্তু তৈরি হতে থাকবে। এরপরে যখনই দুই পাশে এটা শেষ হয়ে যাবে এবং আবার সে ব্যাক প্রসেস করবে, ব্যাকওয়ার্ডে আসবে, আসার পরে অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল কালারটা কিন্তু রেফারেন্স কালার বা সরি আরএফ কালার এবং ট্রান্স কালার, এই দুইটার মধ্যে টোটাল কন্ট্রিবিউশনটা সেভ আছে, ঠিক আছে। তাহলে ফাইনাল কন্ট্রিবিউশন তাহলে আমরা বলতে পারি কি যে কালার সমান তাহলে হচ্ছে যে এই যে এখানে যে কালার ক্যালকুলেট করছিলাম সেই কালার প্লাস হচ্ছে কেআর ইনটু, কেআরটা আমাদের ডিফাইন্ড, ইউজার ডিফাইন্ড হয়তো একটা ফ্যাক্টর, সেটার সাথে আমরা এটা গুণ করলাম, প্লাস হচ্ছে কেটি ইনটু এটা। সো দ্যাটস দা বেসিক আইডিয়া। এখন লোকাল কন্ট্রিবিউশনের ক্যালকুলেশনটা আমরা দেখাই ফেলছি, ঠিক আছে, বেসিক্যালি যেটা ফং এলিমিনেশন মডেল। তাহলে প্রত্যেকটা গিয়ে কিন্তু আসলে লোকাল কন্ট্রিবিউশনই ক্যালকুলেট করছে, কিন্তু এই স্টেজটা আমরা দেখাই নাই, বা ডিটারমাইন দ্য ক্লোজেস্ট ইন্টারসেকশন অফ রে অবজেক্ট এটাও আমরা দেখাই নাই, বা এটা দেখাবো আমরা একটু পরে।
ঠিক আছে, যে এখানে দেখাবো আগে যে কিভাবে রিফ্লেক্টেড রে ক্যালকুলেট করা যায়, ঠিক আছে, বা ট্রান্সমিটেড রে, বুঝা যাচ্ছে? আর আর এবার আসো যে আমরা এই যে রিফ্লেক্টেড রে এটা ক্যালকুলেট করব কিভাবে, ঠিক আছে। আর লোকাল কন্ট্রিবিউশন তো আমরা বলছি যে ডাইরেক্ট কন্ট্রিবিউশন ফ্রম দ্য লাইট সোর্স, ঠিক আছে, যেখানে হচ্ছে কি যে লাইট সোর্স থেকে ওই পয়েন্ট যেখানে ইন্টারসেক্ট করছে সেখান থেকে আমরা একটা শ্যাডো রে ফায়ার করছি, যেটা আসলে কি যে ফং ইলিমিনেশনের মধ্যে লাইট ভেক্টর ছিল আর কি, ঠিক আছে সেটা। তাহলে সেইটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইকুয়েশন ওই ফং ইকুয়েশনটা ইউজ করব। এখন আসলে রিফ্লেক্টেড কন্ট্রিবিউশন ক্যালকুলেট করার জন্য আমাদের রিফ্লেকশন রেটা দরকার। এখন ধরলাম যে এই হচ্ছে এদিক থেকে আমাদের একটা রে আসলো এবং রেটা একটা ভেক্টর ইউ, ঠিক আছে, এটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এটা নিশ্চয়ই গিভেন থাকবে বা সামহাউ ক্যালকুলেটেড থাকবে, কারণ আমরা তো ফায়ার করতেছি মানে ক্যালকুলেট করেই ফায়ার করছি, ঠিক আছে। পিক্সেল থেকে সেন্টার অফ প্রজেকশন এই দুইটা পজিশনকে যদি মাইনাস করি তাহলে আমরা একটা ভেক্টর পেয়ে যাব, সেই ভেক্টরটাই আসলে প্রাইমারি রে ভেক্টর, ঠিক আছে। তো সেটা আপাতত ধরে নিলাম যে এটা হচ্ছে সেই ভেক্টর ইউ, ঠিক আছে। আর যে যে কোনো এটা সারফেসের নরমাল থাকবে অবশ্যই, সারফেস নরমাল ভেক্টর এন, তাহলে রিফ্লেকশন ভেক্টরটা কত, ঠিক আছে। তাহলে এইরকম কেস কিন্তু আমরা আগেও ক্যালকুলেট করছিলাম, সেক্ষেত্রে ইয়ার জন্য ওই যে কি বলে ফং ইলিমিনেশনের মডে এদিকে ছিল লাইট ভেক্টর, ঠিক আছে, এদিকে ছিল লাইট ভেক্টর এল, ডিরেকশনটা শুধু উল্টা ছিল, ঠিক আছে, আর এদিকে রিফ্লেকশন ভেক্টর। তো সেখান থেকে যদি আমরা অ্যানালজি অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে যে সেই এই রিফ্লেকশন ভেক্টরটা জাস্ট হচ্ছে ইউ মাইনাস টু ইউ ডট এন ইন্টু এন, এটা কিন্তু ভেক্টর, আর এটা হচ্ছে এই পুরোটা কিন্তু স্কেলার, ডট প্রোডাক্ট করা ফেলা হয়েছে, তো সো ইট ইজ আ স্কেলার। এটা যদি লাগে নিজেরা আবার একটু ক্যালকুলেট করে দেখবা, ঠিক আছে। এখানে ইউর ডিরেকশনটা এইদিকে অপোজিটে, লাইট ভেক্টরের যেটা কনসেপ্ট ছিল সেই কনসেপ্টে লাইট ভেক্টরটার ডিরেকশন ছিল ইউর অপোজিটে আর কি, ঠিক আছে। So this is the idea of how to calculate the reflection vector. যদি তোমার কাছে u দেওয়া থাকে আর সারফেস নরমাল থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। এখানে বি রিমেম্বার অল দ্য ভেক্টরস আর ইউনিট ভেক্টর। এখন আসলে যে ট্রান্সমিটেড কন্ট্রিবিউশন ক্যালকুলেট করার জন্য আমাদের কি লাগবে, যে ট্রান্সমিটেড রেটা ক্যালকুলেট করা লাগবে, ঠিক আছে। তো ট্রান্সমিটেড রেটা আমি এখানে আইডিয়াটা দিচ্ছি, তার তোমাদের জন্য এটা করে রাখা আছে, নিজেরা এটা প্র্যাকটিস করতে হবে। ধরো যে এখান থেকে সেই ইউ রেটা আসছে, এটা গিভেন, ঠিক আছে, আর তোমার সারফেস নরমাল গিভেন, ঠিক আছে। আর যেহেতু ট্রান্সমিটেড অবজেক্টটা ট্রান্সপারেন্ট অবজেক্ট, তাহলে কি হচ্ছে যে অবজেক্টের যে কি বলে সারফেস আছে, সারফেসের এই পাশেরটা ধরলাম যে মিডিয়ার ডেনসিটি হচ্ছে ইটা, এটা ইটা আর কি, ঠিক আছে, এটা ওয়ান, সরি এটা ওয়ান। আর এই পাশেরটা হচ্ছে যে যেই যার থ্রুতে অবজেক্টটা পাস করছে, সরি রেটা যার থ্রুতে পাস করছে সেই মিডিয়ার ডেনসিটি হচ্ছে ইটা টু, ঠিক আছে। তাহলে আমরা আমরা জানি যে এই রিফ্রাকশনের ক্ষেত্রে স্নেলস ল ফিজিক্সের ক্লাসে নিশ্চয়ই আমরা পড়ছি যে ইটা ওয়ান সাইন থিটা ওয়ান, দ্যাট ইজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইনটু এই মিডিয়ার প্রতিসরাঙ্ক, রিফ্রাকশন কোফিসিয়েন্ট, আর হচ্ছে কি ইটা টু ইন্টু সাইন থিটা টু, এই দুইটা সেম হয়, ঠিক আছে। তো এই যদি ইনফরমেশন দেওয়া থাকে তাহলে আমাদের এখন দরকার কি যে ট্রান্সমিটেড ভেক্টরটা কত হবে, ঠিক আছে। ট্রান্সমিটেড ভেক্টরটা এটা নিজেরা তো অবশ্যই করবা, আমি এখানে করে দিয়ে রাখছি, বলা যায় যে আমি গত বছর থেকে মনে হয় এটা করে দিছি, ছাত্রদেরকে দিলে নিজেরা প্র্যাকটিস করে না, আর পরে পারেও না, পরীক্ষায় দিছি দেখি পারে না, ঠিক আছে। তো যাই হোক, ট্রান্সমিটেড ভেক্টরটা আমার ক্যালকুলেট করা লাগবে। রিফ্লেকশন ভেক্টর তো দেখাইলাম আগে এরকম। তো ট্রান্সমিটেড ভেক্টরটা ক্যালকুলেট করতে গেলে ট্রান্সমিটেড ভেক্টরটাকে আমরা দেখো লিখছি একটা ভেক্টর এই ফর্মে, যে জেড মাইনাস, জেড ইজ এ ভেক্টর, জেড কোন ভেক্টর সেটা পরে আসতেছি, জেড ইজ এ ভেক্টর জেড মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার। সো এটা ইট ইজ মডুলাস অফ জেড স্কোয়ার, তার মানে ইট ইজ অ্যাকচুয়ালি দা স্কেলার, এই টোটালটা স্কেলার, ঠিক আছে, ইনটু হচ্ছে এন। তাহলে জ্যাড আবার কি, তাহলে জ্যাড হচ্ছে আসলে এই যে সারফেস বরাবর একদম সারফেসের উপরে লাইং একটা ভেক্টর, ঠিক আছে। তাহলে সেই ভেক্টরটা আবার কিভাবে বের করব, বা সেই ভেক্টরটা আসলে কত, সেই ভেক্টরটা আসলে হচ্ছে ইটা ওয়ান বাই ইটা টু ইন্টু ইউ ইজ এ ভেক্টর মাইনাস ইউ ডট
n, that is this is a scalar into vector n, ঠিক আছে? তার মানে এই ভেক্টরটা জেড ভেক্টরটা আমাদের যদি ক্যালকুলেট করতে হয় তাহলে ইউ জানা থাকা লাগবে আর এন জানা থাকা লাগবে, তো এটা তো অবশ্যই দেওয়া থাকবে, এবং এটা 1/এটা 2 এর রেশিও অন্তত দেওয়া থাকা লাগবে অথবা আলাদা করে হলেও দেওয়া থাকা লাগবে। তো এটা তো অবশ্যই পরীক্ষা প্রবলেম আকারে হোক যদি হয় তাহলে দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে আমরা তখন টিটাকে বলতে পারবো যে আহ, এরকম হয় আর কি, ঠিক আছে, জেড এর সাপেক্ষে। তো এখানে এই ডিটেলস, একদম ডিটেলস এখানে যদিও আমি একটু অন্যভাবে লিখছি, সিম্বল গুলো একটু অন্যভাবে লেখা হয়েছে, শুধু ট্রান্সমিটেড রে কম্পিউটেশনটাকে আমরা ভেক্টর এরিথমেটিক বা ভেক্টর কি বলে, এরিথমেটিক না বলে ভেক্টর অ্যালজেব্রা বলা ভালো, সেটা ব্যবহার করে এখানে সলভ করা হয়েছে, ঠিক আছে? এটা আমি দেখাবো না, এটা অবশ্যই অবশ্যই নিজেরা দেখে প্র্যাকটিস করবা, ঠিক আছে? বুঝতে চেষ্টা করবা কিভাবে কি হইতেছে, ঠিক আছে? হ্যাঁ, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে ট্রান্সমিটেড রে আমরা যেটা ক্যালকুলেট করলাম, সেই ট্রান্সমিটেড রেটাকে এরকমও লেখা যায়, ঠিক আছে? দেখো এরকম যেখানে লিখছি সেখানে, এখানে সেই ইটা আই ইটা আর, মানে এটা হচ্ছে সেই আমার আগের ইকুয়েশনের ক্ষেত্রে আর কি, এই ইকুয়েশনে যেটা এটা 1 এটা 2, আর এটা কিন্তু ইউ ডট এন আসলে কি, এটা একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? ইউ ডট এন অ্যাঙ্গেল মানে এইটা, ঠিক আছে? ইউ এবং এন এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে? তো সেই অ্যাঙ্গেল ছাড়াও আমাদের কাছে তো আসলে এই অ্যাঙ্গেলটাও আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি, থিটা 2, ঠিক আছে? বা কি বলে, সেটা হবে কি যে এই টি এবং এন এর অপোজিটের অ্যাঙ্গেল, মধ্যবর্তী অ্যাঙ্গেল, যেটা বাংলায় কি বলে, আপতন কোণ আর প্রতিসরণ কোণ বলে, তাই না? ইনসিডেন্ট অ্যাঙ্গেল এন্ড রিফ্রাকশন অ্যাঙ্গেল। তাহলে এই ইকুয়েশনটাকে একটু ঘুরাইয়ে এরকম করেও লেখা যায় আর কি, ওই আগের ইকুয়েশনটাই, যে ইটা ইটা 1/এটা 2 ইন্টু ইউ মাইনাস কস থিটা আর রিফ্রাকশন অ্যাঙ্গেল বাই কি, ইটা 1/এটা 2 ইন্টু ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? ইন্টু হচ্ছে এন, এখানে বড় হাতের, এটা এটা হচ্ছে হার্নেন বেকারের বই এইভাবে লেখা আর কি ইকুয়েশনটা, তো এটা ওইটা থেকেই ডেরাইভ করা যায়, যেখানে cos থিটা আর কত সেটা দেখানো হচ্ছে, ঠিক আছে? cos থিটা আর, দ্যাট ইজ রিফ্রাকশন অ্যাঙ্গেল, ঠিক আছে, সমান হচ্ছে এত। তার মানে এখানে যে ইকুয়েশনটা লেখা হয়েছে, ধরে নিলাম যে তোমার যদি এরকম দেওয়া থাকে যে ইউ দেওয়া থাকে এবং তোমার নরমাল ভেক্টর দেওয়া থাকে, তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্রাকশন অ্যাঙ্গেলের সাপেক্ষে করা হয়েছে আর কি, ঠিক আছে? সো বলা যায় যে ওই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করা হয়েছে একটু, তো এই ভেরিয়েশনটাও কিন্তু দেখতে হবে। নাও কাম টু দা ওই অ্যালগরিদমে, তাহলে আমাদের কিন্তু ইয়া হয়ে গেল যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা ট্রান্সমিটেড রেটা ক্যালকুলেট করব। এই যেটা এখানে বলছিলাম যে ক্যালকুলেট রিফ্র্যাক্টেড রে, ক্যালকুলেট ট্রান্সমিটেড রে, এই দুইটা আইডিয়া দেখাইলাম। এখন আসলে যে কিভাবে আমরা সারফেস, যে কোনো একটা অবজেক্টের কোনো সারফেসের সাথে ইন্টারসেক্ট করছে কোনো একটা রে, সেটা কিভাবে মেজার করব, ঠিক আছে? তাহলে সেই আইডিয়াতে চলে যাচ্ছি আমরা, যে রে এবং অবজেক্ট ইন্টারসেকশন। তাহলে আসলে যে রে কে আসলে আমরা কিভাবে ডিফাইন করছি, রে কে বলছিলাম যে ইটস এ ভেক্টর। অ্যাকচুয়ালি রে ইজ নট অনলি এ ভেক্টর, ইটস অ্যাকচুয়ালি এ ফ্যামিলি অফ ভেক্টর, এবং এটাকে রিপ্রেজেন্ট করা হয় দুইটা ভেক্টর দিয়ে, ঠিক আছে? দুইটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় একটা রে কে। সেই রেটা একটা হচ্ছে স্টার্টিং পজিশনকে মিন করে এস, একটা ভেক্টর যেটা হচ্ছে রেটার স্টার্ট করতেছে কোথায়, কোথা থেকে সেটা বোঝানোর জন্য, ঠিক আছে? প্র্যাকটিক্যালি তো সেন্টার অফ প্রজেকশন থেকে স্টার্ট করে, সেটা হচ্ছে আমাদের কি বলে রিয়েল ইমপ্লিমেন্টেশনে, কিন্তু আমরা থিওরিটিক্যালি যদি ধরি যে জেনারেলি যে কোনো জায়গা থেকে একটা রে যদি কল্পনা করি আর কি, তাহলে সেটার পজিশনটা বলার জন্য সেটা হচ্ছে যে এস দিয়ে আমরা বলতে পারি যে এক্স এস ওয়াই এস জেড এস, তার তিনটা ভ্যালু, আর এটা ট্রান্সপোজ দিয়ে লিখছি কারণ নরমালি এটা কলাম ভেক্টর আর কি। এটা হচ্ছে একটা ভেক্টর, এটা মিন করবে সেই রেটা যে এখান থেকে স্টার্ট করতেছে, ঠিক আছে, যে এই পজিশন থেকে রেটা স্টার্ট করতেছে। আর ডি আর একটা ভেক্টর, নরমালি ডি হচ্ছে একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে, এক্স ডি ওয়াই ডি জেড ডি, তার তিনটা কম্পোনেন্ট, সেটা ডিসক্রাইব দ্য ডিরেকশন, যে রেটা আসলে কোন দিকে ইজ গোয়িং, ঠিক আছে? তাহলে এই দুইটা ভেক্টরের কম্বাইন্ড ফর্ম আকারে এটাকে লেখা হয়, তাহলে প্যারামেট্রিক ফর্মে এরকম করে লেখা হয় যে ইউ অফ টি ইকুয়ালস টু এস প্লাস টিডি। তাহলে যদি টি এর মান 0 হয় তাহলে রেটা একদম স্টার্টিং পজিশনেই থাকতেছে, আর টি এর যে কোনো পজিটিভ মানের জন্য রেটা ইজ গোয়িং ফরওয়ার্ড, ঠিক আছে? যে তুমি যদি টি এর মান এক একটা মান ধরো,
টি এর মান ধরলাম সে 0.5, তাহলে রেটা তখন মিন করবে এখানে আসছে। ঠিক আছে, টি এর মান হয়তো 1 এর বড় ধরলাম, তাহলে রেটা হয়তো এখানে আসছে। ঠিক আছে, কারণ ওই ডিরেকশন বরাবর। তাহলে কি হবে যে রেটা অ্যাকচুয়ালি ফ্যামিলি অফ ভেক্টর হইতেছে কিভাবে, যে এরকম লটস অফ ভেক্টর হইতেছে এবং ভেক্টর গুলোর সবার শীর্ষবিন্দু দিয়ে রেটা যাচ্ছে। ঠিক আছে, এই যে আমি আঁকলাম, এটা তো ভালো হলো না, মানে এটা তো আবার কাজ করে না, আমার কাছে কিবোর্ড নষ্ট হয়ে যাবে, কিছুই কাজ করে না নাকি? বাহ, মজা তো। যাক, সবই চলে যাক। তাহলে এই যে রে গুলো আঁকলাম, যে এটা হচ্ছে সেই ইউ অফ টি, সবগুলো এই যে ফ্যামিলি অফ ভেক্টর টি এর বিভিন্ন মানের জন্য কিন্তু বিভিন্ন ভেক্টর পাবো। তাহলে আমরা এই সবগুলো ভেক্টরের শীর্ষবিন্দু কিন্তু যে একই লাইনে থাকবে, অ্যালাইন, সেইগুলো দিয়ে যেন আমাদের রেটা গোয়িং। ঠিক আছে, তাহলে এই ফর্মে আমরা একটা ভেক্টরকে সরি রে কে রিপ্রেজেন্ট করবো আর কি, সেটা হচ্ছে আমাদের ইউ। ঠিক আছে, এখন আসলে যদি আমাদের ইউ দেওয়া থাকে, আমরা কোন একটা সারফেসের সাথে ইন্টারসেকশন তো আমরা চাইতেছি। ঠিক আছে, তো সেই সারফেসটা আমরা ধরে নিলাম সিম্পল একটা প্লানার সারফেস। ঠিক আছে, সিম্পল একটা প্লানার সারফেস বা অবজেক্ট, ধরো যে অবজেক্টটা সিম্পল একটা প্লেন। ঠিক আছে, এবং তাহলে প্লেনটা ডিফাইন করা যায় কিভাবে, বিভিন্ন ফর্মে ডিফাইন করা যায়। আমাদের কাজের সুবিধার জন্য আমরা যেই ফর্মটা চুজ করতেছি সেটা আমরা নিচ্ছি কি, যে ধরে নিলাম যে একটা প্লেন ডিফাইন্ড, আমরা আগেও এরকম ইউজ করছি, যে প্লেনটা ডিফাইন্ড ইউজিং এ প্লেন নরমাল এন এবং প্লেনের উপরস্থিত কোনো একটা বিন্দু পি0। তাহলে তাই যদি হয়, এখন ধরে নিলাম যে এদিক থেকে একটা রে যাচ্ছে, এই রেটা হচ্ছে ইউ রে, ইউ রেটা গিয়ে প্লেনের পি বিন্দুতে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, এখন এই পি বিন্দুটা আসলে আমাদের পাওয়া দরকার। এটা তো আমরা ধরে নিচ্ছি যে পি বিন্দুতে ইন্টারসেক্ট করছে, বললেই তো হলো না, পি বিন্দুটা কত সেটা আমার তো জানা দরকার, কারণ এটার তো ওরিয়েন্টেশন কোনো কিছু বলা নাই। ঠিক আছে, শুধু নর্মাল দেওয়া আছে, নর্মাল থেকে ওরিয়েন্টেশন আমাকে বুঝে নিতে হবে, এবং পি0 রেফারেন্স পয়েন্ট একটা দেওয়া আছে শুধু। তাহলে তাই যদি হয়, পি0 রেফারেন্স পয়েন্ট দেওয়া থাকে, তাহলে আমরা যেটা কাজে লাগাইতে পারি, যে পি বিন্দুতে যেহেতু ইন্টারসেক্ট করছে, তাহলে সেই পি বিন্দু থেকে যদি পি0 বিন্দু পর্যন্ত একটা ভেক্টর আঁকি। ঠিক আছে, সেই ভেক্টর আর সারফেস নরমাল ভেক্টর এদের ডট প্রোডাক্ট কি হবে? অবশ্যই এদের ডট প্রোডাক্ট 0 হবে, কারণ একটা প্লেনের উপরে লাইং, একটা লম্ব। তাহলে ধরে নিলাম যে আমাদের যে সারফেস নরমাল এন, সেটা হচ্ছে এরকম এক্স এন আই প্লাস ওয়াই এন জে প্লাস জেড এন কে, মানে আমরা এন সাফিক্স দিলাম। ঠিক আছে, আর পি0 বিন্দুটা হচ্ছে x0 y0 z0, আর রে হচ্ছে ইউ সমান দ্যাট ইজ এস প্লাস টিডি। ঠিক আছে, ইউ অফ টিটা আর লিখলাম না সিম্পলিসিটির জন্য আর কি, জাস্ট সিম্পলি ইউ দিয়ে লিখে দিলাম। তাহলে যে প্লেনের উপস্থিত একটা বিন্দু ধরে নিলাম পি এক্স ওয়াই জেড, যেখানে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, তাহলে সেটা যেহেতু ইন্টারসেক্ট করছে, আপাতত জানি না, বাট আমরা একটু পরে ক্যালকুলেট করব। তাহলে এটাকে আমরা কি করতে পারি, যে এই এক্স মাইনাস x0, ঠিক আছে, ওয়াই মাইনাস y0, জেড মাইনাস জেড0, তার মানে কি, এই যে পি থেকে পি0 ভেক্টর, তার সাথে আমরা গুণ করতে পারি সারফেস নরমাল যেটা আছে তার কোএফিসিয়েন্ট গুলো। তাহলে xn ইনটু সেই ভেক্টর, তার মানে এটা অ্যাকচুয়ালি কি লিখলাম, এটা লিখলাম হচ্ছে n ডট পি0। ঠিক আছে, এর ডট প্রোডাক্ট লিখছি, ভেক্টর n আর ডট হচ্ছে পি0 ভেক্টর। তাহলে তার ইকুয়াল টু কি হবে, যেহেতু একটা প্লেনের উপরে একটা লম্ব আগেই বললাম, তাহলে তাদের ডট প্রোডাক্ট 0। কিন্তু এখানে তো এক্স ওয়াই জেড আননোন, এখন এটা কিভাবে সলভ করবো? আননোন হোক। এখন ঘটনা হচ্ছে যে যেহেতু আমরা বলতেছি যে পি বিন্দুটা হচ্ছে প্লেনের উপরে লাইং, শুধু না, পি বিন্দুটা আবার রে এর উপরেও অবস্থিত, কারণ কি রেটাই তো গিয়ে ইন্টারসেক্ট করছে, তাহলে এটা একটা ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে পি বিন্দু আবার রে এর ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে। তাহলে রে এর ইকুয়েশন যদি পি বিন্দু স্যাটিসফাই করে, তাহলে রে এর ইকুয়েশনটা কি আছে, রে এর ইকুয়েশনটার যদি কম্পোনেন্ট ওয়াইজ দেখি, তাহলে এটাকে কি লিখতে পারি, যে এস, এটার যেটা ছিল এক্সএস। ঠিক আছে, এক্সএস প্লাস টি ডিএক্স, এটা হবে এক্স। অর্থাৎ এখানকার যে এক্স এর মান, সেই এক্স এর মানটা সমান কি হবে, যে এক্স সমান আসলে কি হবে, যে এক্স এস, এটার যেটা অংশ প্লাস টি ইন্টু, না এস এক্সএস লিখছিলাম, হ্যাঁ এক্সএস, তাহলে এটা টি ইন্টু এক্স ডি, সরি এক্স ডি, তাহলে এক্সএস প্লাস টি ইন্টু এক্স ডি। এগুলো আমার সুন্দর হচ্ছে না এখানে লিখা আর কি, এটা বুঝিও। তাহলে সেইটা এইভাবে ওয়াইটাও তাই হবে, জেডটাও তাই হবে।
ঠিক আছে, সবাই তাহলে ওই রের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে রের ইকুয়েশনকে স্যাটিসফাই করলো, তাহলে কি লাভ হইলো? তাহলে আমরা সেটা এখানে বসাইতে পারি আপাতত। তাহলে যে আমরা x সমান xs প্লাস td এটা এখানে বসাইতেছি, যে x সমান xs প্লাস txd, y সমান হচ্ছে ys প্লাস tyd এন্ড সো অন। তাই করে আমার কি লাভ হইলো? এখানে তো লাভ হইলো যে xn xs xd এইগুলো গিভেন, শুধু আননোন রয়ে গেল এবার একটা। আগে আননোন ছিল তিনটা, তিনটা কি x y z, এখন একটা আননোনে নিয়ে আসতে পারছি এবং আমার কাছে একটা ইকুয়েশন আছে। তাহলে সেই আননোনটা কি? টি। টিটাই তো প্যারামিটার, যে টি এর কোনো একটা মানের জন্য সে রেটা কি ইন্টারসেক্ট করছে গিয়ে ওই জায়গায়। ঠিক আছে, টি এর মান যদি 0 হয় তাহলে হয়তো এখানে, টি এর মান 1, টি এর মান 2, এইভাবে করতে করতে হয়তো টি এর কোনো একটা মানের জন্য এটা গিয়ে শেষ পর্যন্ত ওই জায়গায় ইন্টারসেক্ট করে এবং তখনই এটা স্যাটিসফাই করে। টি এর মানটা জানতে পারলেই হয়ে গেল। এরকম কেস আমরা আগেও দেখাইছি বিভিন্ন প্যারামেট্রিক ফর্ম সলিউশনে। তাহলে এখানেও সেটা করতে চাচ্ছি। তাহলে এই ইকুয়েশনটাকে যদি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে দেখা যাচ্ছে যে টি এর ইকুয়েশনটা হচ্ছে যে এখানে একটা মাইনাস আছে, মাইনাস ইনটু এত, ঠিক আছে, বাই হচ্ছে কি xn ডট xd প্লাস yn ডট yd এবং zn ডট zd। ঠিক আছে, তাহলে এটাকে যদি একটু ছোট করে লিখি এবং এই মাইনাসটাকে এখানে ঘুরায় ধরি আর কি, ঠিক আছে, তাহলে ইকুয়েশনটাকে এরকম লেখা যায়। দেখো এখানে xn, তাহলে x0 মাইনাস xs, ঠিক আছে, x0 তার মানে p0 থেকে এটা, তাহলে এটাকে আমরা একটা নতুন ভেক্টর লিখতে পারি যে s থেকে p0 ভেক্টর। ঠিক আছে, তাহলে s থেকে p0 ভেক্টরের ডট প্রোডাক্ট, উপরের অংশটাকে আমরা তাহলে এইভাবে বলতে পারি। আর নিচের অংশটা তাহলে কি দেখা যাচ্ছে যে n ডট হচ্ছে আমাদের যে ডি ছিল, ইউর যে ডি ভেক্টরটা ছিল তার সাথে ডট প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে সহজে তাহলে আমরা যদি টি সমান এটা বলি তাহলে এই কাজ সারা আর কি। তাহলে টিটা পেয়ে গেলাম। তাহলে টি পেয়ে গেলে এখন টি এর মানে যদি এখানে বসাই যে টি যত হলো, তাহলে এক্সএস তো গিভেন, এক্স দিও গিভেন, টি এর মান বসাইলেই আমরা ইন্টারসেকশন পয়েন্ট এক্স পেয়ে যাব, টি এর মান বসাইলে ইন্টারসেকশন পয়েন্ট ওয়াই পেয়ে যাবো এন্ড সো অন। তাহলে টিটাই দরকার ছিল, তাহলে আমরা ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে গেলাম যে হ্যাঁ একটা রে ওই সারফেসের সাথে ইন্টারসেক্ট করছে এমুক বিন্দুতে। শুধু শর্ত হচ্ছে এখানে যেহেতু এখানে এটা একটা দেখা যাচ্ছে যে কি রেশনাল নাম্বার, তাহলে এন ডট ডি জিরো হওয়া যাবে না। এন ডট ডি জিরো হওয়া মানে হচ্ছে আসলে এটা প্যারালাল ইন্টারসেক্ট করে নাই। ঠিক আছে, আর হ্যাঁ টি এর মান শুড নট বি নেগেটিভ। টি যদি নেগেটিভ হয়, টি তো জিরো হচ্ছে এখানে, টি যদি নেগেটিভ হয় তার মানে কি পিছন সাইডে গিয়ে ইন্টারসেক্ট করছে। তাহলে নরমালি তো আমাদের সারফেস আমরা ফায়ার করছি এই ডিরেকশনে, তাহলে পিছন দিকে যদি কোনো সারফেস থাকে ইন্টারসেক্ট করতে পারে থিওরিটিক্যালি, তাই না? কারণ রেটাকে তো আমরা এখানে যে কল্পিত রে এটা কিন্তু ইনফাইনাইট রে, কিন্তু আমাদের দরকার সামনের দিকে কোথায় ইন্টারসেক্ট করছে। ফলে টি যদি নেগেটিভ কোনো ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যায় সেটা আসলে আমরা এক্সক্লুড করব। ঠিক আছে, টি এ শুড বি পজিটিভ। বাস এই দুইটা কন্ডিশন চেক করলেই আমরা একটা সারফেসের সাথে তার ইন্টারসেকশন পয়েন্টটা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে সেটা দেখানো হয়েছে আর কি ভিজুয়ালি। এখন আসলে এই মজার বিষয় সেটা হচ্ছে কি যে ধরো যে আমাদের একটা সারফেস আছে, সেই সারফেসটা আমরা একটু আগে যেটা দেখলাম সেটা আমরা প্লানার সারফেস বলছি, কিন্তু এই একটা এটা একটা ট্রায়াঙ্গুলার সারফেস। ঠিক আছে, বেসিক্যালি একটা ট্রায়াঙ্গেল আর কি। তো এই ট্রায়াঙ্গেলটা তো যখন সে রে আসছে রেটা ইন্টারসেক্ট করতেছে, ঠিক আছে, কিন্তু ট্রায়াঙ্গেলটা এরকম হওয়ার ফলে এটা ধরো যে এটা ট্রায়াঙ্গেল আর এটা থিওরিটিক্যালি তো এটা একটা প্লেনের উপরে অবস্থিত, তাহলে এদিকেও এটা কিন্তু আছে। ঠিক আছে, মানে এখন একটা রে আসলো, রেটা এসে হয়তো এই জায়গায় ইন্টারসেক্ট করলো। আমি বুঝাইতে পারতেছি কিনা, ধরো যে একটা বড় সারফেসের ইনফাইনাইট সারফেসের মধ্যে ট্রায়াঙ্গেলটা অবস্থিত, কিন্তু ওইখানে যখন রেটা এসে ইন্টারসেক্ট করছে, রেটা আসলেই ট্রায়াঙ্গেলটাকে ইন্টারসেক্ট করছে নাকি ট্রায়াঙ্গেলটা যে ইনফাইনাইট প্লেনের উপরে অবস্থিত তাকে ইন্টারসেক্ট করছে। অর্থাৎ রেটা ট্রায়াঙ্গেলের ভিতরে আছে কিনা ইন্টারসেকশন পয়েন্টটা সেটা আমরা বের করা দরকার। কারণ ইনফাইনাইট সারফেসটা যদি হয় তাহলে তো আসলে সে ট্রায়াঙ্গেলের বাইরে ইন্টারসেক্ট করছে, আমাদের ডিফাইন্ড ট্রায়াঙ্গেল যেটা। কারণ একটু আগে যে আমরা কনসিডার করছি সে শুধু একটা ইনফাইনাইট প্লেনকে কিন্তু কনসিডার করছে, কারণ এটার প্লেনের কোনো বাউন্ডিং বক্স নাই, প্লেনের শুধু নর্মাল দেওয়া ছিল আর প্লেনের উপস্থিত একটা বিন্দু দেওয়া ছিল। এই কনসেপ্ট থেকে সে ইন্টারসেকশন পয়েন্ট বের করছে। যেরকম যে টি এর মান নেগেটিভও হতে পারে, মানে পিছন দিকে গিয়েও করতে পারে, তার মানে এই প্লেনটা আসলে কিন্তু একটা ইনফাইনাইট প্লেন। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা অবজেক্ট ডিফাইন করব এটা তো এই প্লেনের উপরে হয়তো এরকম একটা ট্রায়াঙ্গেল থাকবে, বা ট্রায়াঙ্গেল বা কোয়াড যাই থাকুক, ছোট স্পেস এরিয়া জুড়ে থাকবে। ঠিক আছে, নরমালি আমরা ট্রায়াঙ্গেল দিয়ে আপাতত চিন্তা করতেছি, কারণ ট্রায়াঙ্গুলার ফেস দিয়ে অবজেক্ট রিপ্রেজেন্টেশন করা হচ্ছে বেস্ট, কারণ সবচেয়ে ছোট
সারফেস রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? সবচেয়ে ছোট পলিগন যেটা ট্রায়াঙ্গেল, সেটা দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে বেস্ট হয় আর কি। কারণ 4 পয়েন্ট দিয়ে যদি আমরা একটা ফেস রিপ্রেজেন্ট করতে চাই, সেটা প্লানার নাও থাকতে পারে। 3 পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করলে এটা অবশ্যই এটা প্লেন হবে আর কি। তো আসলে যে এই যে একটা রে ট্রায়াঙ্গেলের ভিতরে আছে কি বাইরে আছে, এটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি? তো এখানে আমি একটু অনেক আইডিয়া বলবো, এটাকে বলা হয় ব্যাডওয়েলস অ্যালগরিদম, ঠিক আছে? ব্যাডওয়েলস অ্যালগরিদমে কি করা হয়, বেরিসেন্ট্রিক কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করা হয়। বেরিসেন্ট্রিক আমি এত ডিটেইলে যাব না, তোমাদের ইন্টারেস্টেডরা এখানে এই যে দুটো লিংক দেওয়া আছে, চাইলে সেগুলো থেকে স্টাডি করতে পারো। এখানে সহজ আইডিয়াটা যেটা বলি, ধরো যে কোনো একটা পয়েন্ট, যেই পয়েন্টটা ইন্টারসেক্ট করছে সেটা ধরলাম যে পি অফ টি, ঠিক আছে? তাহলে এটার এখানে আহ, কি বলবো, যে এই যে ভেক্টর, এটা যদি পি জিরো, ধরো যে আমাদের যে ট্রায়াঙ্গেলটা ডিফাইন, ট্রায়াঙ্গেলটা পি জিরো, পি ওয়ান এবং পি টু, এরকম তিনটা পয়েন্ট দ্বারা ডিফাইন, ঠিক আছে? তাহলে এইখানে এটা ব্যাডওয়ালস যে প্রপোজাল, সেটাতে কি করা হয় যে এই যে প্ল্যানার অবজেক্টটা আছে, এটা কিন্তু নরমালি থ্রি ডি কে সে আসলে কোনো একটা প্রিন্সিপাল প্লেনে প্রজেক্ট করা হয়, ঠিক আছে? প্রজেকশন করা হয়, ফলে এটা 2D তে কনভার্ট করে ফেলা হয়, ঠিক আছে? এখানে যদি ইকুয়েশনটা লেখা হয়েছে তিনটার জন্যই, কারণ এখানে বলতেছে কোনো একটা, আমি বেশি ডিটেলে যাচ্ছি না, কোনো একটা আসলে কোনটা ডিফাইন হবে সেটা আসলে যেখানে প্রজেকশনটা ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? প্রজেকশন এরিয়াটা ম্যাক্সিমাম হবে সেটাকে নেওয়া হয়। তো যাই হোক, সেখান থেকে তখন মানে এই তিনটা থেকে দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করা হয় আর কি। তো আইডিয়াটা যেটা হচ্ছে যে এখানে দেখো পি জিরো পিটি, এই যে ভেক্টরটা, এটাকে কি করা হয় যে আলফা অফ পি জিরো পি ওয়ান, এই যে পি জিরো পি ওয়ান ভেক্টর তার আলফা পরিমাণ এবং পি জিরো পি টু তার বিটা পরিমাণ ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়। তাহলে সেটাকে আসলে বলা হয় কি বেরিসেন্ট্রিক। দেখো এখানে বেরিসেন্ট্রিকে হয় কি যে কোঅর্ডিনেট সিস্টেম গুলো ইয়া না আর কি, কি বলে, আমাদের কোঅর্ডিনেট নরমালি কার্টেসিয়ানে কি হয় যে কোঅর্ডিনেটের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে প্রিন্সিপাল এক্সিসের, সেটা এখানে জরুরি না আর কি, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করা যায়, যে এখানে হচ্ছে যে এইটা কি, যে ওই যে ছোটবেলা নিশ্চয়ই পড়ছো সামন্তরিক সূত্র আর কি, এটা ভেক্টর রিপ্রেজেন্টেশন। তাহলে যে এই ভেক্টরটা, এটাকে কি করা যায়, যে তাহলে এখানে যদি একটা ভেক্টর ধরি যে এটুক পর্যন্ত ভেক্টর আর এইটার ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফলের মান, সামান্তরিক সূত্র ছিল নিশ্চয়ই ছোট ক্লাসে, বা যেভাবে দেখো এডিটিভ ল, যে এটুক প্লাস এটুক, ঠিক আছে? তাহলে এই ভেক্টরটাকে, এই ভেক্টর, এই দিককার যে ভেক্টর এবং এদিককার ভেক্টর, এই দুইটা ভেক্টরের এডিশন আকারে লেখা যায়। এখন সেই এডিশনটা কত, যে এই ভেক্টরের আলফা পরিমাণ, কারণ এটা হচ্ছে পি জিরো পি ওয়ান ভেক্টর, আমি কিন্তু নিচ্ছি পি জিরো পি ওয়ান এর আলফা অ্যামাউন্ট, ঠিক আছে? আর পি জিরো পি টুর বিটা বিটা অ্যামাউন্ট, ঠিক আছে? এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। এখন আলফা বিটার মান কত, সেটা যদি এরকম হয় যে আলফা ইজ গ্রেটার দেন জিরো, বিটা ইজ গ্রেটার দেন জিরো, এবং আলফা বিটা লেস দেন কি, আলফা প্লাস বিটা লেস দেন ওয়ান, তাহলে আসলে বলা যায় যে এই যে পয়েন্টটা অ্যাকচুয়ালি, এই যে বা এই যে ফ্যাক্টরটা, এটা উইদিন দিস, কি বলে, এই পি জিরো পি ওয়ান ভেক্টর এবং পি জিরো পি টু ভেক্টর এর ভিতরে আছে আর কি। আর যদি এর মধ্যে আলফা বিটার মান বড় হয়ে যায়, কোনো একটা নেগেটিভ হয়, বা দুইটার যোগফল ওয়ানের বড় হয়ে যায়, তাহলে নিশ্চয়ই যে, অর্থাৎ তোমার যদি ভেক্টরটা এদিকে থাকে, ঠিক আছে, তোমার যে ইন্টারসেকশন পয়েন্ট, ধরলাম যে ইন্টারসেকশন পয়েন্টটা এখানে আর কি, ঠিক আছে? ইন্টারসেকশন পয়েন্টটা যদি এখানে হয়, তাহলে পি জিরো পি টি ভেক্টরটা তো এদিকে চলে আসবে। তাহলে এদের থেকে দেখা যাচ্ছে যে বাহিরে হয়ে যাচ্ছে, তখন আলফা বিটার মান কোন একটা নেগেটিভ আসবে, ঠিক আছে? তাহলে এই আইডিয়াটাকে ইউজ করা হয় আর কি এই বেডওয়েলস অ্যালগরিদমে। তাহলে এখানেও আমি আর একটু ডিটেল করে দেখানো হয়েছে, যে এখানে যদি এটাকে ধরি ভেক্টর এ আরো শর্ট করে আর কি, যে এটাকে তাহলে লেখা যায় এ প্লাস কি আলফা ইন্টু বিটা বি প্লাস সি, এটাকে ধরলাম বি, এটা ধরলাম সি আর কি। আর 2D তে রিডিউস টু 2D, রিমুভ স্মলেস্ট ডাইমেনশন, ঠিক আছে? সে জেড, এখানে আমরা দুইটা সে জেডটাকে রিমুভ করছি, তাহলে দুইটা ইকুয়েশন থাকে, আর দুইটা ইকুয়েশন মানে দুইটা আলফা কি বলে বিটা, দুইটা আননোন আছে, তাহলে দুইটা ইকুয়েশন থেকে দুইটা আননোন সলভ করাই যায়। তাহলে ফাইনালি দেখা যাচ্ছে যে আলফা এবং বিটাটা যেটা লাগে সেটা হচ্ছে এরকম হইতে হবে, এবং আলফা এবং বিটা, এটা আবার কি, এই ইউ সি ইউ এগুলো কি এখানে ধরে নিছি, এটাকে আর একটু শর্ট রিপ্রেজেন্টেশন করছি আর কি, ঠিক আছে? তাহলে আলফা বিটা এটা হচ্ছে জাস্ট দুইটা ডিটারমিনেন্টের কি বলে ডিভিশন।
এটা গেল একটা আইডিয়া। ও তাহলে এখানে আমরা কি কি বললাম যে যদি আলফা বা বিটা কোনো একটা নেগেটিভ হয় অথবা দুইটার যোগফল গ্রেটার দেন 1 হয় তাহলেই কিন্তু আসলে ইনসাইডে নাই। এটাই ব্যাডওয়েলস অ্যালগরিদমের আইডিয়া, ঠিক আছে? এছাড়াও আমরা আরেকটা আইডিয়াও ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি যে আদার রে ট্রায়াঙ্গেল অ্যালগরিদম, যেটাতে যে সে ইনসাইডে আছে কিনা সেটা চেক করতে পারি, যে সে এখানে যে ডিরেকশনে সে রেটা আসছে সেটার সাথে আমরা এটা যদি প্রত্যেকটা যে ট্রায়াঙ্গেলের এইজ পয়েন্ট আছে এইজ পয়েন্ট থেকে কোনো এক দিকে থাকে, ঠিক আছে? কোনো একদিকে ধরো যে আমরা যদি ট্রাভার্স করি তাহলে আমরা সেটা চেক করতে পারি, ঠিক আছে, যে সেম সাইডে আছে কিনা, ঠিক আছে? এটা এইভাবে চেক করতে পারি। এটাকে আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি ইয়া করতে চাই সেটাকে এরকম করে লিখতে পারি যে আমরা কি করলাম যে এই পয়েন্ট থেকে কি সরি সরি জাস্ট আ মিনিট, একটু আমি হ্যাঁ সরি। তাহলে এখানে আসো যে আমাদের যদি ধরি যে ইন্টারসেকশন পয়েন্টটা পি, তাহলে পি থেকে পি0 পি থেকে পি1 এর যদি আমরা ক্রস প্রোডাক্ট করি দুইটা ভেক্টরের এবং তারপরে ভি যেটা ভেক্টর ছিল সেটার যদি ডট প্রোডাক্ট করি তার যে সাইন, ঠিক আছে, তাহলে এই সিকোয়েন্সিয়ালি ট্রায়াঙ্গেলের প্রত্যেকটার মধ্যে যদি একই অ্যাপ্লাই করি সবগুলোর সাইন সেম হইতে হবে। যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ইনসাইডে আছে, আর যদি সেম না হয় তাহলে আসলে বলবো যে আসলে এটা কি আউটসাইডে, ঠিক আছে? তো এইভাবে আমরা এটাকে ডিসিশন নিতে পারি। তাহলে এটা গেল একটা সিম্পল কেস যেখানে আমরা প্লানার ফেস ছিল, ঠিক আছে? এবার আসো যে আমাদের সে রে অবজেক্ট ইন্টারসেকশন, যেখানে আমাদের রেটা তো যেটা আছেই, সেটা অবজেক্টটা হচ্ছে মূলত একটা স্ফেয়ার, স্ফেরিক্যাল অবজেক্ট বা স্ফেয়ার, ঠিক আছে? তাহলে স্ফেয়ারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তো এখানে আমরা যে রিপ্রেজেন্টেশনটা ইউজ করব সেটা হচ্ছে স্ফেয়ারের ভেক্টর রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তাহলে স্ফেয়ার বা সার্কেল রিপ্রেজেন্ট করতে কি লাগে, একটা সেন্টার পয়েন্ট লাগে আর তার রেডিয়াস লাগে। স্ফেয়ারের ক্ষেত্রেও তাই, আর কিছু না, ঠিক আছে? তো সেক্ষেত্রে স্ফেয়ারের সেন্টার যেটা সি ধরলাম সেটা হচ্ছে কি পজিশন যদি বলি এক্স সি ওয়াই সি জেড সি, এটাকে ভেক্টর ফর্মে শুধু লিখছি আর কিছুই না, ঠিক আছে? আর রেডিয়াস ধরে নিলাম হচ্ছে গিভেন, সেটা হচ্ছে আর, ঠিক আছে? এখন আসো যে এই স্ফেয়ারের উপরে স্থিত কোনো একটা পজিশন, যেহেতু রে গিয়ে ইন্টারসেক্ট করবে স্ফেয়ারকে, তাহলে ইন্টারসেক্ট করা মানে কি স্ফেয়ারের টপ সারফেসের কোনো একটা পজিশন ভেক্টর পজিশন, সেটা হচ্ছে পয়েন্ট পি, এবং সেই পয়েন্টটাকে আমরা ভেক্টর নোটেশনে লিখলাম, সেটাকে হচ্ছে যে এক্স আই ওয়াই জে জেড কে, ঠিক আছে? তাহলে তাই যদি হয় তাহলে এই যে ভেক্টর সি আর ভেক্টর পি, ঠিক আছে, এই দুইটার যে ডিফারেন্স ভেক্টর, ঠিক আছে, সেটা আর এর মান, সেই দুইটা ডিফারেন্স ভেক্টরের মান আর এর মানের সমান হবে, ঠিক আছে? কারণ কি, যে কারণ এটা একটা ভেক্টর পি ভেক্টর, এটাকে সেইভাবে লিখলাম, আর এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে দুইটাকে যদি আমরা ডিফারেন্স করি, ঠিক আছে, তাহলে আমরা একটা ভেক্টর পাবো, সেটা হচ্ছে এই ভেক্টরটা, ঠিক আছে? কিন্তু আমাদের এটা আর তো রেডিয়াস ইজ স্কেলার ভ্যালু, ফলে কি হচ্ছে যে এই পি মাইনাস সি তার অ্যাবসলিউট ভ্যালুটা হবে আর এর সমান বা ম্যাগনিটিউড। এখন তা থাকলো, এখন পিটা কিন্তু আবার আমরা জানি না, ধরে নিচ্ছি যে পি হচ্ছে সারফেসের উপস্থিত যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, সেটা সেই ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে তাই যদি হয় সেই ইন্টারসেকশন পয়েন্ট কার সাথে ইন্টারসেক্ট করছে, ওই সেই ইনকামিং রে এর সাথে। তাহলে ইনকামিং রে এর যে ইকুয়েশন সেটা পি বিন্দুকে স্যাটিসফাই করবে,
ঠিক আছে, বা সরি পি বিন্দু ওই রে এর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে এখানেও আমরা আগের মতন একইভাবে পি এর পরিবর্তে পি এর এক্স ওয়াই জেড এর পরিবর্তে আমরা কি করতে পারি, রে থেকে তার ইকুয়েশনটা বসাইতে পারি। তাহলে এক্স মানে হবে কি এক্স এস প্লাস টি এক্স ডি, ঠিক আছে। তাহলে সেটা লিখতে পারি। তাহলে এখানে আমরা এটাকে পুরো ভেক্টর ফর্মে আপাতত লিখছি, যে এই পয়েন্টটা পি এর পরিবর্তে এস প্লাস টিডি যে ইনকামিং রে, সে পুরোটা আকারে লিখতে পারি মাইনাস সি, এটা আগের মতনই। তার এখন আমরা কি হচ্ছে যে এটাকে সলভ করার জন্য টিটাকে তো আমাদের সলভ করা লাগবে, আর এটা তো অ্যাবসলিউট ভ্যালু। তাহলে দুইটা স্কেলার ভ্যালু থেকে আমরা সলভ না করে এটাকে আমরা একটু অন্য ফর্মে নিয়ে যেতে চাই, সেজন্য এটাকে স্কোয়ার ফর্মে লিখছি। তাহলে দুইটা এটা ভেক্টরটাকে স্কোয়ার ফর্মে লিখার ফলে কি সুবিধা হয়েছে, যে এই ভেক্টর, এটা কি একটা ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার। তাহলে এটা কিন্তু একটা ভেক্টর তার নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট করলেও সেটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ঘুরায় লিখতে পারি আর কি, যে তার মানে এই যে এখানে কিন্তু বুঝতে চেষ্টা করি যে এইটাকে এখানে শুধু একবার লেখা হয়েছে, ঠিক আছে। এই অংশটাকে আমরা এইভাবে দুইটা ভেক্টরের মানে নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট আকারে লিখতে পারি। তাহলে তাই যদি হয়, তাহলে এইটা সমান আসলে কি, এইটা সমান আসলে এদিকে আসলে আছে আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে তাই যদি এটা সমান আর স্কোয়ার হয়, এখানে এটা তো ভেক্টর, কিন্তু ভেক্টর গুলোকে দেখো কিছু কমন আছে, কিছুটার সাথে টি আছে। তাহলে এস সি টি ডি এইগুলোর মধ্যে শুধু টি টা আননোন। এস হচ্ছে স্টার্টিং ভেক্টর, সি হচ্ছে সেন্টার ভেক্টর, ডি হচ্ছে ডিরেকশন ভেক্টর, আর হচ্ছে রেডিয়াস, অল আর গিভেন, শুধু বাদ রয়ে গেছে টি, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, ঠিক আছে, এই ইকুয়েশনটা একে আমরা এরকম এ টি স্কোয়ার প্লাস বি টি প্লাস সি এরকম একটা টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে লিখতে পারবো, ঠিক আছে। আমি পুরো রিঅ্যারেঞ্জটা কিন্তু করি নাই, ঠিক আছে, কারণ এখানে আর হচ্ছে স্কেলার, ঠিক আছে। এস মাইনাস সি তার হোল স্কোয়ার, এটা কিন্তু স্কেলার, ঠিক আছে, কারণ অ্যাবসলিউট ভ্যালু ফর্মে রয়ে গেছে। আর টু টি ইন্টু এস মাইনাস সি এটা কি একটা ভেক্টর, কিন্তু এই ভেক্টরটা ডট প্রোডাক্ট হচ্ছে ডি এর সাথে, তাহলে এটা আলটিমেটলি আবার স্কেলার হয়ে গেছে। তাহলে টি স্কোয়ার ইন্টু এত, তাহলে এটাও স্কেলার, তার মানে টি এর সাথে সবগুলো কোফিশিয়েন্ট স্কেলার ফর্মেই আসছে আসছে কিন্তু। তাহলে এটা এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি এই ফর্মে নিয়ে আসে, যেখানে এ হচ্ছে ডি স্কোয়ার দ্যাট ইজ ওয়ান অ্যাকচুয়ালি, বি হচ্ছে টু ইন্টু এত দ্যাট ইজ এটা একটা স্কেলার ভ্যালু, সি হচ্ছে এত, এটা দিস ইজ অলসো স্কেলার, ঠিক আছে, কারণ এস মাইনাস সি ইজ এ ভেক্টর, ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার, ঠিক আছে। সো সেটা থেকে আর স্কোয়ার বিয়োগ দিব। তাহলে এটা যদি ইয়া হয়, তাহলে টিটা তো আননোন ছিল আমাদের, তাহলে টিটাকে এখন এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে সলভ করা যায়। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন তো আমরা জানি যে টি সমান তাহলে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এত। তা বা এক্স্যাক্টলি যদি বলি যে সেটা আমরা যদি এখান থেকে কি বলে এ এর মান, তো আমরা জানি যে এর মান অ্যাকচুয়ালি এই ইকুয়েশনে সেটা হচ্ছে 1, তাহলে সেটা অ্যাকচুয়ালি আরো সিম্পল হয়ে যায়, জাস্ট সিম্পলি নিচে 2 থাকে আর কি। তাহলে এই ইকুয়েশনের মধ্যে এই অংশটাকে আমরা বলে থাকি কি যে ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক, তার মধ্যে থেকে যদি নিশ্চয়কের মান যদি নেগেটিভ হয়, তার মানে এটা নেগেটিভ হওয়া মানে কি রুটের নিচে নেগেটিভ, তাহলে এটা ইমাজিনারি ভ্যালু প্রডিউস করবে। তাহলে ইমাজিনারি ভ্যালু আমরা তো অ্যাকসেপ্ট করব না, আমাদের এখানে রিয়েল ভ্যালুর দরকার। সেকেন্ড কেস হচ্ছে যে যদি এই ভ্যালুটা 0 হয়, তাহলে রেজাল্ট কি হবে, এক্স্যাক্টলি মাইনাস বি বাই 2 হবে, ঠিক আছে। মাইনাস বি বাই 2 মানে কি একটা ভ্যালু, টি এর দুইটাই রেজাল্ট থাকার কথা ছিল। তাহলে একটা যে সে কি করতেছে, একটা স্ফেয়ারের কোন একটা বিন্দুতে একটা মাত্র বিন্দুতে টাচ করতেছে, ঠিক আছে, তার মানে রেটা অ্যাকচুয়ালি একটা স্পর্শক হিসাবে কাজ করছে, ট্যানজেন্ট ফর্মে আছে। আর যদি দুইটা মান হয়, তার মানে কি দুইটা মান হওয়া মানে কি যে রেটা এই মাথা দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে, তাহলে স্ফেয়ারের এই প্রান্তে ইন্টারসেক্ট করছে, আবার ওই প্রান্তেও ইন্টারসেক্ট করছে। তাহলে যদি এই নিশ্চয় একটা গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা সম্ভব, সেক্ষেত্রে দুইটা পসিবল ভ্যালু পাওয়া যাবে টি এর, কারণ এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, টি এর দুইটা মূল থাকবে। এখন দুইটা মূলের কোন মূলটা আমরা নিব, তাহলে যেটা হচ্ছে মিনিমাম, প্রথমে যেহেতু রে ইজ গোয়িং থ্রু, তাহলে যে টি এর মানটা যেটা ছোট সেটাই আমরা চুজ করব। বাট বি রিমেম্বার, ছোট কোনটা মধ্যে থেকে আসলে টি এর মান অবশ্যই পজিটিভ হইতে হবে প্রথম কথা। দুইটা মানে ওই যে আগের মতন যে টি নেগেটিভ দিকে পিছন দিকে একটা স্ফেয়ারকে গিয়ে ইন্টারসেক্ট করতে পারে, সেটা দরকার নাই। তাহলে সেটা আমরা আবার যে এখান থেকে যদি সলভ করি যে উই শুড চেক যে টি0 এবং টি1 ধরে নিলাম দুইটা মূল, সেটার মধ্যে দুইটাই পজিটিভ, তাহলে সে রে কে ইন্টারসেক্ট করছে। আর আর কি হয় যদি কি বলে এর মধ্যে থেকে মিনিমামটা আমরা রিটার্ন করব।
কিন্তু এরকম হইতে পারে একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে কি, তার মানে রেটা অ্যাকচুয়ালি ঘটনাটা কি যে এটা যদি সারফেস হয়, রেটা এখান থেকে যাত্রা শুরু করে এদিকে একটা ইন্টারসেক্ট করছে, পজিটিভ দিকে যাচ্ছে, আর তার পিছন দিকে গিয়ে নেগেটিভ দিকে যাচ্ছে। তার মানে রেটা আসলে যাত্রাই শুরু করছে স্ফেয়ারের ভিতর থেকে, ইনসাইড ফ্রম দা স্ফেয়ার। ঠিক আছে, হইতে পারে থিওরিটিক্যালি পসিবল, আমরা তো কিন্তু বস্তুত আমরা যখন সিনে এটাকে অ্যাপ্লাই করি তখন এরকম সিচুয়েশন হয়তো আসবে না, কারণ আমরা সেন্টার প্রজেকশন আমরা অন্য জায়গায় এমন ভাবেই চুজ করি যেন সিনটা থেকে একটু দূর থেকে দেখতেছি মিন করে। ঠিক আছে, সো দিস ইজ দ্য আইডিয়া অফ রে স্ফেয়ার ইন্টারসেকশন। যে আমাদের যদি রের কি বলে ইকুয়েশন দেওয়া থাকে, স্ফেয়ারের রেডিয়াস এবং স্ফেয়ারের সেন্টার পজিশন দেওয়া থাকে, তাহলে এই ইকুয়েশন দিয়ে অ্যাপ্লাই করে আমরা উই ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য রে স্ফেয়ার ইন্টারসেক্ট করছে কি করে নাই, এবং যদি কইরা থাকে সেটা কত, তাহলে সেই সেই টি পেয়ে গেলে টি কে কিন্তু আমাদের সেই এক্স এক্স এর ইকুয়েশন যেটা, যে এক্স ইকুয়ালস টু কি এক্স এস প্লাস টি এক্স ডি, সেখানে আবার বসাই দিলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওয়াই সমান একই ভাবে, জেড সমান একই ভাবে। ঠিক আছে, ওকে, এবার আসো আবার আর একটা সিম্পল কেস, এটারও খুব ডিটেইলে তো যাবোই না। এটা হচ্ছে কি যে ইন্টারসেকশন উইথ অ্যান এক্সিস অ্যালাইন্ড বক্স। ঠিক আছে, এটা একটা কিউব আর কি। ঠিক আছে, তো কিউবটারে ধরো যে কি বলতেছি যে প্রিন্সিপাল এক্সিস এর সাথে সে অ্যালাইন্ড। ঠিক আছে, তার যেই এক্সিস লাইন গুলো আছে বা এজ লাইন গুলো আছে সেগুলো প্রিন্সিপাল এক্সিস এর সাথে অ্যালাইন। তো এখানে ধরো যে একটা চিত্র দেখানো হয়েছে যে বক্সটাকে মনে করো যে আমরা ক্রস সেকশন নিচে আর কি, তাহলে 2D অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এদিকে আমাদের আছে এক্স, এদিকে ওয়াই, আর জেডটা আপাতত আমরা কল্পনার থেকে বাইরে রাখলাম। তাহলে ধরো যে এদিক থেকে একটা রে আসতেছে, তাহলে রে আসা যেহেতু এটা এক্সিস অ্যালাইন, তাহলে এইটার এই ধরো যে এদিকের কোনোটাকে বা তার অ্যাকচুয়াল, এইটা বক্সটা অ্যাকচুয়াল, তাহলে হয় বক্সটা বা তার ইয়াটাকে ইন্টারসেক্ট করতে পারে, এক্সটেনশনটাকে। ঠিক আছে, যেরকম নিচের ক্ষেত্রে হয়েছে যে এটা যেহেতু এদিকে আসতেছে, তাহলে বক্সের যে এক্সিস অ্যালাইন ভার্সন এক্সটেনশন সেটাকে সে ইন্টারসেক্ট করছে, এবং এটাকে ইন্টারসেক্ট ইকুয়েশন ভেরি সিম্পল, সেটা আমরা ওই যে ইয়াতেও পড়ায় আসছি, কি কি বলে আরে আমরা ইয়া পেলাম না এর আগে, সাদারল্যান্ড হজম্যান ইকুয়েশন, তারপরে ক্লিপিং এ আর কি। ঠিক আছে, কোহেন সাদারল্যান্ড হজম্যান। ঠিক আছে, তো ও সাইরাস বেক অ্যালগরিদম, সেখানে আমরা এগুলো দেখায় আসছি। তাহলে এখানে ধরো যে সে প্রথমে কি বলে যে বটম লাইন সেটা y ইকুয়ালস টু y1, সেই লাইনটাকে ইন্টারসেক্ট করছে, সেই সেই ইন্টারসেক্ট করছে যে সেটার মান ধরলাম t1y। তাহলে যেহেতু এটা কিউব, তাহলে এটা টপ ওয়াই কেও কোথাও না কোথাও ইন্টারসেক্ট করছে, তাহলে টপ ওয়াইটাকে যেখানে ইন্টারসেক্ট করছে সেটা ধরলাম t2y। ঠিক আছে, ওকে। এখন আসো যে সে এক্স এক্সিস কেও তো বক্সের যেহেতু, তাহলে এক্স এক্সিস কেও কোথাও না কোথাও ইন্টারসেক্ট করছে, তাহলে সেটা হচ্ছে যে t1, প্রথম যে ইন্টারসেকশনটা সেটা t1x, আর দ্বিতীয় যে ইন্টারসেকশনটা সেটা কিন্তু এখানে। ঠিক আছে, দেখো এটার এক্সটেনশন কে করছে। ঠিক আছে, সেটা হচ্ছে t2x। তাহলে এখানে চারটা দেখা যাচ্ছে, তাহলে বক্সটা তো এখানে রেড অংশটা ছিল, তাহলে এক্সাক্ট আমরা কোনটা বলবো? তাহলে এক্সাক্ট ইন্টারসেকশন হচ্ছে টি নিয়ার, যেটা নিয়ার এটা বলতেছি, আর এটা হচ্ছে ফার, মানে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেছে, টি ফার। এখন এইটা এই চারটার মধ্যে কোন দুইটা? ইনফ্যাক্ট কিন্তু থ্রিডি তে কিন্তু আসলে ছয়টা, দেন ছবিতে দেখা যাচ্ছে চারটা, জেড এক্সিসও কিন্তু আছে। তাহলে জেড এক্সিসও এরকম দুইটা পাওয়া যাবে, t1 জেড নিয়ার জেড প্লেনকে আর একটা ফার জেড প্লেনকে ইন্টারসেক্ট করছে ওই কিউবের। ঠিক আছে, তাহলে এক্সাক্টে টি নিয়ার কোনটা হবে সেটা আসলে কি যে t1 গুলো যেগুলো আছে, t1 গুলোর মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম সেটা, আর t2 গুলো যেগুলো আছে, t2 অফ এক্স, t2 অফ ওয়াই, t2 অফ জেড, তার মধ্যে থেকে মিনিমামটা হবে টি ফার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রথম কথা। এরপরে হচ্ছে যে অবশ্যই টি নিয়ার এবং টি ফার এর মধ্যে আবার সম্পর্ক কি হইতে হবে, যে টি নিয়ার শুড বি লেস দেন টি ফার। কি কয় ও হ্যাঁ, ইয়েস, টি নিয়ার শুড বি লেস দেন টি ফার। যদি আমরা এটা না হয়, তার মানে কি যে বক্সটা আসলে সে হয় মিস করছে, অথবা সে বক্সটা বিহাইন্ডে পিছনে এক্সটেনশনে ইয়া করছে। ঠিক আছে, যে ইফ টি নিয়ার ইজ গ্রেটার দেন টি ফার, বক্স ইজ মিসড। ঠিক আছে, বা আমরা উল্টা ভাবে বলতে পারি যে বক্সটা আসলে পিছন দিকে সে গিয়া কাট করে আর কি। ঠিক আছে, তাহলে এই ইয়াটা আমরা সিম্পল কেস নিছি, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে দেখে আর কি। ঠিক আছে, আমরা চাইলে এটাকে ইউজ করব।
কারণ বক্স আমরা বা কিউব কি সবসময় এক্সিস অ্যালাইন হবে নাকি? তা এক্সিস অ্যালাইন না হলেও আমরা তাহলে করতে পারি। সেটা হচ্ছে কি যে ওই যে আমরা প্রথমে তো বলছি যে যে কোনো অবজেক্টকে তো আমরা রিপ্রেজেন্ট করব প্লানার সারফেস দিয়ে। তাহলে সেই প্লানার সারফেস তো ইন্টারসেকশন কিভাবে করা যায় সেটা আমরা দেখাইছি প্রথমেই। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা বক্স কি বক্সের মধ্যে 6টা সারফেস থাকে। ঠিক আছে? তাহলে আমাদের যদি 6টা সারফেস এক্সিস অ্যালাইন হয় তাহলে আমরা খুব সহজে করতে পারবো। আর 6টা সারফেস যদি এক্সিস অ্যালাইন না হয় তাহলে আমরা ইন্ডিভিজুয়াল সারফেস ওয়াইজ করব। তাহলে আমরা সেটা করতে পারবো আর কি। তাহলে এটুকু আমরা দেখাইলাম। এখন আসো যে আমরা আরেকটু ক্লু আমরা আজকে আপাতত দিয়ে রাখি। সেটা হচ্ছে যে রে ট্রেসিং প্রসেস তো আমরা বলছি যে আগেই যে রে ট্রেসিংটা ভেরি হাই রিয়েলিস্টিক রেজাল্ট দিতে পারে, কিন্তু এর কস্ট আসলে খুব এক্সপেন্সিভ। ঠিক আছে, ভেরি কস্টলি। কেন সে আসলে এবং কি পরিমাণ সেটা নির্ভর করে আসলে কি যে ওই যে নাম্বার অফ পিক্সেল, যে হাইট উইডথ অফ দা ইমেজ, যে যে ইমেজটা জেনারেট করতে চাইতেছি তো যতগুলো পিক্সেল আছে ততগুলো রে ফায়ার করা লাগবে। তারপরে কি নাম্বার অফ প্রিমিটিভস। প্রিমিটিভস কি যে একটা অবজেক্ট, আমাদের ধরো যে একটা সিনে কতগুলো অবজেক্ট আছে, আর একটা অবজেক্টকে আমরা কতগুলো সে প্লেন বা ট্রায়াঙ্গুলার ফেস দিয়ে রিপ্রেজেন্ট করছি সবগুলোর সাথেই কিন্তু চেক করা লাগবে। আমাদের পরে কোথাও আছে কিনা জানি না। এই যে ধরো যে এটা একটা অবজেক্ট, এটা কি একটা বানি, এই বানিটাকে কিন্তু আমরা সিম্পল ট্রায়াঙ্গেল এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট ট্রায়াঙ্গেল দিয়ে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? তাহলে এখানে যে একটা রে ফায়ার করলাম, রেটা কোন ট্রায়াঙ্গেলের সাথে ইন্টারসেক্ট করছে, এখানে একটা বানিরই কতগুলো দিয়ে যাইতে পারে, তার মধ্যে থেকে নিয়ারেস্ট কোনটা সেটা বের করা লাগবে। সিনে একটা বানি থাকবে শুধু না, ট্রি থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, কত কি থাকবে, ইটস আপ টু ইউ। তাহলে লটস অফ অবজেক্টস থাকতে পারে। তাহলে সেইগুলোর হ্যাঁ কি বলে নাম্বার অফ প্রিমিটিভস, তারপরে প্রত্যেকটার সাথে ইন্টারসেকশন কস্ট। ঠিক আছে? ওই যে সাইজ অফ দা রিকারশন ট্রি, আমরা ট্রিটা কতটা ডেপথ নিব, ঠিক আছে, তার উপরে নির্ভর করে। ঠিক আছে? আরো বিভিন্ন ইস্যুস গুলো আছে, যেরকম নাম্বার অফ শ্যাডো রেজ, যে আমরা শ্যাডো রে কতগুলো থাকবে। ঠিক আছে? যে লাইট আর কি সেখানে কতগুলো থাকবে। এরকম আরো এক্সটার্নাল আরো প্যারামিটার চাইলে এখানে এমপ্লয় করা যায়, যেরকম কি হচ্ছে যে নাম্বার অফ ফোকাল স্যাম্পলস, টেম্পোরাল স্যাম্পলস, গ্লোসি রেজ, সুপার স্যাম্পলস, এরকম এটসেট্রা। এগুলো এই আইডিয়া গুলো দেই নাই, এটুকু তো আমরা দিচ্ছি। ঠিক আছে? তাহলে এরকম লটস অফ থিংস এর উপর নির্ভর করে। ফলে রে ট্রেসিং ইজ ভেরি কস্টলি, বা কস্টলি ইন দ্য সেন্স যে টাইম কনজিউমিং আর কি। তাহলে এই রে ট্রেসিং কে যদি আমরা ফাস্টার করতে চাই, কোনো আইডিয়া আছে কিনা? ঠিক আছে? তাহলে ফাস্টার করারও কিছু আইডিয়া আছে, যেটা যে আমাদের সামনে আমি হয়তো ডিটেইলে পড়াবো। এখানে শুধু কি বলে আমি জেনারেল আইডিয়াটা দিচ্ছি যে প্রসেস টু কি বলে অ্যাক্সেলারেশন টেকনিক, মানে জিনিসটাকে আর একটু দ্রুত করা যায় কিভাবে। তাহলে এখানে আমরা জেনারেল কিছু আইডিয়া বলতেছি, যে একটা হচ্ছে যে ফাস্টার ইন্টারসেকশন, আমরা যদি ইন্টারসেকশন ক্যালকুলেশনটাকে ফাস্টার করতে পারি কিনা। ঠিক আছে? বা আমরা ফিউয়ার সংখ্যক রে পাস করে দেখতে পারি কিনা। ঠিক আছে? তাহলে এরকম কিছু আইডিয়া, যে এখানে আসা ধরো যে আমরা এই ফাস্টার ইন্টারসেকশন কিছু আইডিয়া আমরা হয়তো দেখবো আর কি একটু ডিটেইলে। যে এখানে আমরা ইউনিফর্ম গ্রিড নিতে পারি, বা আমরা ক্যাডি ট্রি, অক ট্রি এরকম ব্যবহার করতে পারি। এআরসি মিটিং আমার চলে আসছে। ওকে, আমি আজকে এই আইডিয়াটা শুধু একে বলে রাখি, যে এখানে কি বললাম যে আমরা অ্যাক্সেলারেশন করার আইডিয়া কি হতে পারে, রে ট্রেসিং প্রসেসটাকে আর কি, পুরো প্রসেসটাকে কিভাবে আমরা একটু ফাস্টার করতে পারি। তাহলে জেনারেলি যে ফিউয়ার রে পাঠায় দেখতে পারি। ঠিক আছে? অথবা জেনারেলাইজড আরো কিছু আছে, এটাকে বলা হয় বিম ট্রেসিং বা কোন ট্রেসিং, পেন্সিল ট্রেসিং, এই সবগুলো কাইন্ড অফ একই আইডিয়া। ঠিক আছে? এখানে কোনো এক জায়গায় আছে কিনা জানি, এই যে বিম ট্রেসিং মানে একটা রে একসাথে না পাঠাইয়া একসাথে একটা রে এর সাথে যেন একটা বিম অফ রে পাঠাইলাম। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি বিম ট্রেসিং এর আইডিয়া আর কি। ঠিক আছে? যে একটা রে কে আমরা একটা ইন্টারসেকশন কে না করে, প্রতিটা রে কে আলাদা আলাদা না করে একটা বিম অফ রে কে দিয়ে আমরা এটা করব। আমি এটা নেক্সট দিনে পড়াবো। ঠিক আছে? আজকে এখানে আমরা স্টপ করি। নেক্সট ক্লাসে এটা দিয়ে আশা করি শেষ করতে পারবো। আমার কয়টা স্লাইড থাকে আমি জানি না, এখানে তো দেখা যাচ্ছে না, এটা আসে না কেন, যায় না কেন? আহ, এখন আছি 54 স্লাইডে। হ্যাঁ, নেক্সট 20-25টা স্লাইড আছে, নেক্সট দিন ইনশাল্লাহ আমরা এটা শেষ করে ফেলবো। ঠিক আছে? আজকে এখানে শেষ করি, আমার যেহেতু মিটিং আছে, আমার যেতে হবে আর কি। ঠিক আছে? তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে দ্রুত একটু করে ফেলো, 5 মিনিট সর্বোচ্চ।
আর যদি না থাকে তাহলে ভালো থাকো সবাই। ওইটা দিয়া গেল, এন্ড স্টপ শেয়ার।